পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে ভালো কোম্পানি, জানালেন বিএসইসি চেয়ারম্যান। উজ্জীবিত করা হবে মিউচুয়াল ফান্ড। রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে ব্যবসায়ী অর্থনীতিবিদদের সংশয়, প্রণোদনার চেয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ। চলতি অর্থবছর 4.5% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হলে খরচ বাড়বে জ্বালানির, ক্ষতিগ্রস্ত হবে রেমিটেন্স। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে, আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় উজ্জীবিত করা হবে মিউচুয়াল ফান্ড। আইন সংশোধন করে ভালো কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া হবে। বিনিয়োগ বান্ধব করা হবে মার্জিন রুল নীতিমালা। বাজার চাঙ্গা করতে এমন পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। চলতি বছর আরও কয়েকটি প্রতিষ্ঠান নানা সংকটে দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরেই নানা সংকটে দেশের পুঁজিবাজার কারসাজিতে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। আস্থা হারিয়ে বাজার ছেড়েছেন অনেকে, মুখ ফিরিয়ে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরাও। বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ টকে পুঁজিবাজারে গতি ফেরাতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান। বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সচেতনতার পাশাপাশি উজ্জীবিত করা হবে মিউচুয়াল ফান্ড। সংস্কার করা হবে আইপিও এবং মার্জিন ঋণ নীতিমালাও। আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারীকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেতে হবে। আমাকে এই ইন্ডাস্ট্রিকে গ্রো করতেই হবে যদি আমি চাই আলটিমেটলি রিটেল ইনভেস্টররা প্রপারলি মার্কেটে আসুক, ওনারা যেন প্রতারিত আর না হয়। এই কারণে মিউচুয়াল ফান্ড আমার টার্গেট ছিল 1 নম্বর একেবারে। এই ইন্ডাস্ট্রিকে আমরা কীভাবে আবার নতুন করে রিভাইভ করতে পারি। নতুন কোম্পানির তালিকাভুক্তি নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান। বলেন, আইন সংশোধন করে সরকারি কোম্পানির ন্যায় ভালো কোম্পানিও সরাসরি তালিকাভুক্তির সুযোগ তৈরি করা হবে। আমাদের নতুন স্কিলস মার্কেটে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এখন আইপিও রুল সংশোধন করার পরেও কিন্তু ইট টেক্স টাইম একটা আইপিও করার জন্য। সহজ উপায় কী তাহলে? আমাদের যে বর্তমান ডাইরেক্ট রেজিস্ট্রিক রেগুলেশন যেটা আছে, এটা মার্কেট বান্ধব না। যে কোনো কোম্পানি ক্যান অ্যাপ্লাই উইথ 10% অফ লোডিং। ডাইরেক্ট লিস্টিংটা চেঞ্জ করে দিলে যে সুবিধা যেটা হবে, সাথে সাথে 2 মাসের মধ্যে আমি 1 মাসের মধ্যে আমি কিন্তু আই ক্যান স্টার্ট গেটিং নিউ আইপিএস টু দ্য মার্কেট। এটা আমরা শীঘ্রই করতে যাচ্ছি টু মেক শিওর দ্যাট নিউ স্ক্রিপ্টস কাম ইন টু দি মার্কেট। বিএসইসির চেয়ারম্যান বলেন, বাজারের গভীরতা বাড়াতে বন্ড মার্কেট শক্তিশালী করা হবে। কারসাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন সংস্কার করা হবে। জানান, অনিয়ম রোধে ব্রোকারেজ হাউসে আকস্মিক পরিদর্শনে যাবে টিম। আমাদেরকে জুডিশিয়াল সিস্টেমটাকে আরও রিঅর্গানাইজ করতে হবে, আদারওয়াইজ হবে জাস্টিস ডিলেড। ফাইল করবেন, ওভার দ্য ইয়ার্স ফাইলটা পড়ে থাকবে, 1,000 কোটি টাকা 1,000 কোটি টাকা ফাইলটা রিয়েলাইজ করতে পারবে, রাইট? সো এই কাজটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি ইন টার্মস অফ ট্রাইব্যুনালকে রিভ্যাম্প করা, সিকিউরিটি ল চেঞ্জ করা। আমি ট্রাইব্যুনালের যেন কেস করতে পারি, যখনই আপনার কোনো রিট হবে ওটা যেন একটা স্পেশাল বেঞ্চে যায়। এটা যদি হয়ে থাকে, এটা হচ্ছে বিচারের আওতা আনা যেতে পারে। পুঁজিবাজারে বন্ধ কোম্পানির লেনদেনের সুযোগ থাকা উচিত নয় বলেও মনে করেন বিএসইসির চেয়ারম্যান। You can't allow these companies to indefinitely operate in the stock market. আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর আরও কয়েকটি প্রতিষ্ঠান হস্তান্তর করা হবে ব্যক্তি খাতে। সকালে বন্ধ পাটকল পুনরায় চালু লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। বলেন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার। জানান, দিনের পর দিন রাষ্ট্রীয় সম্পদ ফেলে রাখায় এখন সেটি সরকারের মাথা ব্যথায় পরিণত হয়েছে। এগুলো ফের সম্পদে পরিণত করবে সরকার। নতুন বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পোশাক রপ্তানিতে গতি আসেনি। মার্কিন ট্যারিফের কারণে পোশাক রপ্তানিতে পড়ছে নেতিবাচক প্রভাব। সকালে টিকে গ্রুপের সাথে চুক্তি সম্পাদন হয়েছে। চুক্তি অনুযায়ী নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের 14.80 একর জমি লিজ দেওয়া হবে শিল্পগোষ্ঠীকে। তারা 1,050 কোটি টাকা বিনিয়োগ করবে। এতে কাজের সুযোগ পাবেন অন্তত 3,000 কর্মী।
মন্ত্রণালয়ের মাননীয় সচিব ব্যক্তিখাত যখন এগিয়ে আসে তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে। তো আমরা ফেসিলিটেট করব সরকার হিসাবে ব্যক্তিখাত বিনিয়োগে এগিয়ে আসবে। এখন কয়েক দিনের মধ্যে করতে পারবো, কয়েক তারিখের মধ্যে করতে পারবো, এরকম আমি তারিখ আপনাকে ক্যালেন্ডার দিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই। এলডিসি উত্তরণ হলে রফতানি খাত যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে তার জন্য সরকার ও ব্যবসায়ীদের প্রস্তুতি নেই, এমন অভিমত অর্থনীতিবিদদের। ব্যবসায়ী নেতারাও বলছেন, রফতানি খাতে প্রণোদনার তুলনায় বেশি দরকার অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং কমানো। বাস্তবতা বলছে, শেষ 3 মাসে প্রবৃদ্ধির পরও বিদায়ী অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশ। সংকট মোকাবেলায় কী কী পদক্ষেপ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়? রপ্তানি খাতে বছরখানেক ধরে আয় কমতেই দেখেছে দেশ। বিদায়ী অর্থবছরের 9 মাসেই অর্জন ছিল কম। শেষ 3 মাসে চিত্র কিছুটা পাল্টালেও বড় প্রশ্ন, সুদিন টেকসই হবে কবে? বিদায়ী অর্থবছরে রপ্তানিতে আয় গিয়ে ঠেকেছে $48 বিলিয়ন, লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে 13.5%। জাহাজ নির্মাণ, ফলমূল, ইলেকট্রনিক পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ শিল্পে প্রবৃদ্ধি থাকলেও হস্তশিল্প, সিরামিক, পাট ও চা শিল্প শোনাচ্ছে অপ্রাপ্তির গল্প। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকেও নেই সুখবর। নিটওয়্যার ও ওভেনে কমেছে আয়। এ খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতির মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি সংকট, ট্রাম্প ট্যারিফ এসব কারণ তো রয়েছেই। তবে দেশের রপ্তানি খাতের অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং না কমাতে পারলে সম্ভব হবে না টেকসই উন্নয়ন। ভালো না থাকার কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড। ব্যাংকের বরোয়িং রেট 13%, 14%, 15%। 15% ইন্টারেস্ট দিয়ে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চলার কথা না। আমাদের তো এটা প্রতিযোগিতা করতে হবে আন্তর্জাতিকভাবে, ভারতের সাথে, পাকিস্তান, চায়না, ভিয়েতনাম, এদের সাথে। তো সেই প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে হলে আমাদের এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। 3 বছর পর হোক বা এর আগে এলডিসি উত্তরণ হচ্ছেই। তখন শুল্কমুক্ত সুবিধা তো মিলবেই না, উল্টো কাছাকাছি অর্থনীতির দেশগুলোর সাথে প্রতিযোগিতা বাড়বে কয়েক গুণ। দেশের রপ্তানি খাত মুখোমুখি হবে নতুন চ্যালেঞ্জের। সরকার ও ব্যবসায়ী সংগঠন এর জন্য কতটা প্রস্তুত বলে মনে করেন অর্থনীতিবিদরা? একটি হলো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার জন্য আমাদের রপ্তানি খাতের প্রস্তুতি, যেটাকে সরকারের দিক থেকে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বলা হয়। আমার ধারণা এখনও সেটির জন্য আমরা সামগ্রিকভাবেই রপ্তানি খাতগুলো প্রস্তুত না, এমনকি সরকারের প্রতিষ্ঠানগুলো এখনও সেই অনুযায়ী উদ্যোগ নিচ্ছে না, যেটা আমাদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। বাণিজ্যমন্ত্রী জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা মাথায় রেখেই আগাচ্ছে সরকার। প্রণোদনা বাড়ানো হচ্ছে বিভিন্ন খাতে। এরই মধ্যে নতুন বাজার খুঁজতে দেশভেদে ট্যারিফ ও বিভিন্ন বাণিজ্য সুবিধা যাচাই বাছাই করা হচ্ছে। ট্যারিফ হাই বিশেষত আমাদের গার্মেন্টস পণ্যের জন্য, আমরা সেগুলির একটা ভিন্ন তালিকা করছি। আমরা সেই সব দেশের সাথে চেষ্টা করব এই তৈরি পোশাকের উপর তাদের শুল্কের জন্য তারা কমিয়ে নিয়ে আসে। আর বিভিন্ন অন্য যেগুলি আমাদের রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনাময় যেগুলি পণ্য আছে, যেমন পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পণ্য, এরকম বিভিন্ন পণ্যের উপরে আমরা এমফেসিস দিচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বার্ষিক প্রতিবেদন বলছে, একক রপ্তানি বাজার হিসেবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য যথাক্রমে জার্মানি ও যুক্তরাজ্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 4.5%, এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এ তথ্য জানানো হয় এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে। রপ্তানির দুর্বল প্রবৃদ্ধি, বিনিয়োগ স্থবিরতা, জ্বালানির উচ্চ মূল্য, মূল্যস্ফীতির চাপের কারণে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। হালনাগাদ প্রতিবেদনে মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়ানো হয়েছে। এপ্রিলে 2026-27 অর্থবছরে মূল্যস্ফীতি 8.5% হবে বলে ধারণা করা হলেও সর্বশেষ প্রতিবেদনে তা বাড়িয়ে 8.8% করা হয়েছে। উচ্চ জ্বালানি ও পরিবহন খরচ, বিনিয়োগ হারের প্রভাব এবং খাদ্য ও সেবা খাতের ক্রমাগত মূল্যস্ফীতির কারণে বাজারে স্বস্তি ফিরতে কিছুটা সময় লাগবে, এমন মত এডিবির। বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকিও রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে জ্বালানি ও পণ্য পরিবহনের ব্যয় বাড়বে। প্রবৃদ্ধি ও রেমিটেন্স উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। বিনিয়োগ হারের চাপ, অর্থায়ন সংকট এবং জলবায়ুজনিত দুর্যোগকেও বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি মনে করছে এডিবি।
আবেদন প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন এনে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলছে মালয়েশিয়া। কাগজের পরিবর্তনের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে পুরোপুরি অনলাইন ভিত্তিক। শ্রমিক নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে নির্মাণ, কারখানা ও কৃষি খাতে। মালয়েশিয়ার এই উদ্যোগের সুফল পেতে দালালদের দৌরাত্ম্য বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান মালয়েশিয়ার বসবাসরত বাংলাদেশিদের। মালয়েশিয়া থেকে সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। নির্মাণ, কলকারখানা, কৃষি সহ কয়েকটি খাতে অগ্রাধিকারের ভিত্তিতে শীঘ্রই বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করছে মালয়েশিয়ার সরকার। স্বচ্ছতা নিশ্চিতে এবার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন এনেছে কুয়ালালামপুর। কাগজের মাধ্যমে আবেদন পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। পরিবর্তে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। ব্যবহার করতে হবে তাদের ফরেন ওয়ার্কস সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্মটি। বিপুল অর্থ খরচ করে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান বাংলাদেশিরা। দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হন তাদের অনেকেই। এ বিষয়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রবাসীরা চাই যে এই শ্রমবাজার যেন এবার স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গা থাকে। যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, বিশেষ করে রিক্রুটিং এজেন্সিগুলোকে যাদেরকে অনুমোদন দেওয়া হবে, সেই জায়গায় যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গা থেকে গত কলিংয়ে যেই সমস্যাগুলো হয়েছে, বিশেষ করে শ্রমিকরা এসে ঠিকমতো কাজ পাচ্ছিল না, তারা ঠিকমতো বেতন পায়নি, তারা তাদের কোম্পানি খুঁজে পায়নি, তারা তাদের ভিসাগুলো করতে পারেনি এবং অতিরিক্ত টাকা খরচ হয়েছে শ্রমিকদের, সেটা যেন এবার আমরা না দেখি। গভর্নমেন্টের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যাতে অধিবাসন ব্যবস্থাটা আমাদের দেশের মানুষ সঠিক উপায়ে আসতে পারে এবং কম খরচে আসতে পারে। মালয়েশিয়া হাই কমিশনার যে আছে বাংলাদেশে, সেখানে যেন আমাদের সঠিক কোম্পানি যাচাই করে এবং দূরত্ব তারা যেন ফাইলগুলি যে অ্যাটিস্টেশন হওয়ার ফাইলগুলি যেন দূরত্ব তারা ছাড়ে দেয়। প্রবাসী বাংলাদেশিদের দাবি, প্রতারণা ও ভোগান্তি কমে গেলে মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বাড়বে বাংলাদেশিদের আধিপত্য। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। একসময় ভরা মৌসুমে শরীয়তপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে উঠত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এখন সেই নদীতে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নদীর বুকে বেড়েছে ডুবোচর, কমেছে নাব্যতা, সেই সঙ্গে কমেছে ইলিশের বিচরণ। গত 5 বছরে এই নদী পথে ইলিশ উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। ইলিশ ধরার আশায় প্রতিদিন ভোরে হাজারো জেলে নামেন শরীয়তপুরের পদ্মা মেঘনায়, কিন্তু ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে বেশিরভাগ জেলেকেই ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেরা বলছেন, বছর কয়েক আগেও জাল ফেললেই উঠত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বর্তমানে যে মাছ ধরা পড়ছে তাতে নৌকার জ্বালানি, শ্রমিকের মজুরি কোনোটাই উঠছে না তাদের। বলছেন, কমেছে নদীর গভীরতা, বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ডুবোচর, ফলে বদলে গেছে ইলিশের চলাচলের পথ। 10 জন লোক মাত্র একটা ইলিশ মাছ পাইছি, আর ভাত না খেয়ে মরতেছি আমরা। আজকে 2 দিন যাবত জাল পাইতাছি, একটা ইলিশ মাছ পাইতাছি না। আজকে 2টা মাছ পাইছি। 2 দিন জাল পাইলে সকালে বাজার করন যায় না, এই বাজে চলতেছে। নদীতে পানি কম, চর ফুরে গেছে, মাছ আসতে পারে না সাগর থেকে, এই জন্য আর কি মাছ অনেক কম। ইলিশ না থাকায় দাদনের টাকা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন জেলেরা। তাদের দাবি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে আবারও বাড়বে মাছের উৎপাদন। কিস্তিলারা বাড়িতে এসে মহিলার সাথে অনেক তালা করে, কেন আমরা যখন পয়সা রোজগার করতে ইলিশ মাছ ধরতে পারতেছি না, কিন্তু এই জন্য আমাকে খুব অসুবিধা আমরা আছি। নদী যদি আগের মতন গভীর হইতো, আগের মতন খালি হইতো, তাইলে আমরা এই আগের মতন ইলিশ মাছও পাইতাম, মাছও ধরতে পারতাম। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের মাঝের চর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথে ইলিশ শিকার করেন জেলেরা। এই অংশেই রয়েছে ছোট বড় অন্তত 30টি ডুবোচর, ফলে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের স্বাভাবিক মাইগ্রেশন। এর প্রভাব পড়েছে উৎপাদনে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নাব্যতা সংকট, অধিক ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল, দূষণ ও পরিবেশগত পরিবর্তনের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের স্বাভাবিক চলাচল, ফলে মাছ অন্য নদীপথে সরে যাচ্ছে। প্রায় 30টির উপরে ডুবোচর আছে শুধু পদ্মা নদীর ভিতরে। পাশাপাশি আমাদের মেঘনাতেও কিন্তু অনেক ডুবোচর আছে। এর পাশাপাশি কিছু অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে কিন্তু মাছের যে মুভমেন্ট সেটাও কিন্তু ঠিকমতো হয় না। এই কয়েকটি কারণকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এখানে ইলিশের উৎপাদনটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে পারবো।
নদীবেষ্টিত শরীয়তপুরের পদ্মা ও মেঘনাকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন প্রায় 36,000 জেলে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দর্শক এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 33 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,804 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 2 পয়েন্ট বেড়ে 1,189 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,177 পয়েন্টে। আজ হাতবদল হয়েছে 1,428 কোটি 46 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1,156 কোটি 11 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 114টি প্রতিষ্ঠানের, কমেছে 116টির, অপরিবর্তিত ছিল 62টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট 39 কোটি 16 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে মালিক স্পিনিং মিলস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 29 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,515 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 11 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 29 পয়েন্ট। সকাল থেকে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 48 কোটি 73 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 26 কোটি 89 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 247টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 91টির, আর অপরিবর্তিত ছিল 31টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় অস্থিতিশীল তেলের বাজার। টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। একদিনের ব্যবধানে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে 1%, পৌঁছে গেছে $78.8। এদিকে মার্কিন WTI ক্রুড অয়েলের দামও 1%-এরও বেশি বেড়ে পৌঁছেছে 74-এর উপর। এর আগে নতুন করে হামলা শুরু হওয়ায় বুধবারই অস্থিতিশীল হয়ে ওঠে তেলের বাজারে। জ্বালানি তেলের দামে অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে মার্কিন পুঁজিবাজারেও। দরপতন হয়েছে মার্কিন সরকারি বন্ড, ট্রেজারি ফিউচার্স এর সূচকেও। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতি মোটামুটি স্থিতিশীল থাকলেও ঝুঁকি কাটেনি। এখনও জ্বালানি, খাদ্য, বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি করছে। তাই পরিস্থিতির উপর কড়া নজর রাখার পাশাপাশি প্রয়োজন হলে আরও সহায়তা নিয়ে এগিয়ে আসবে আন্তর্জাতিক সংস্থাগুলো। মঙ্গলবার যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব বাণিজ্য সংস্থা। সংস্থাগুলো বলেছে, হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া এবং সংঘাত নিরসনে অগ্রগতি হওয়া জরুরি, কারণ বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতিতে বলা হয়, জুনের তুলনায় জ্বালানি ও সারের দাম কিছুটা কমেছে, তবে অনিশ্চয়তা অনেক বেশি। যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব থেকে যেতে পারে। জ্বালানির বাজার এবং পণ্য পরিবহন ব্যবস্থা এখনও চাপের মধ্যে রয়েছে। হরমুজ প্রণালী এবং বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বৈশ্বিক এই 4 সংস্থা। অর্থনীতি পুনরুদ্ধার, জীবিকা সুরক্ষা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা জোরদার করার উদ্যোগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।